আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের ক্লাস নিব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আলোচনার চ্যাপ্টার। তো আর দেরি না করে চলো আলোচনা শুরু করে দেওয়া যাক। মহাকর্ষ, এই মহাকর্ষ জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখো, আমাদের এই যে মহাবিশ্বের, এই পুরো মহাবিশ্বে যা কিছু আছে, প্রত্যেকটা বস্তুকণা একজন আরেকজনকে তার নিজের দিকে একটা আকর্ষণ করে। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একজন আরেকজনকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। মহাবিশ্বের এই প্রতিটি বস্তুর মধ্যে এই নিজেদের মধ্যে যে আকর্ষণটা, সেটার নামই হচ্ছে মহাকর্ষ, রাইট? আচ্ছা, তাহলে আমি বিষয়টা এইভাবে লিখি। ধরো যে একটা বই, এই বই একটা কলমকে কি করছে? আকর্ষণ করছে। আবার ধরো একটা খাতা একটা বইকে কি করছে? আকর্ষণ করছে। এরপরে ধরো একটা গাছ একটা বাড়িকে কি করছে? আকর্ষণ করছে। দেখো, প্রত্যেককে আকর্ষণ করছে। এইবার আমি জিনিসটাকে এইভাবে বলি যে একটা আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবী একটা মানুষকে আকর্ষণ করছে, বা পৃথিবী আমাদের মঙ্গল গ্রহকে কি করছে? আকর্ষণ করছে। কিংবা মঙ্গল গ্রহই পৃথিবীকে আকর্ষণ করছে, বা এই ধরনের একটা কনসেপ্ট বলছি। দেখো, এখন এইখানে যা কিছু আছে এরা সবাই কিন্তু মহাবিশ্বের উপাদান, সবাই। তার মানে এই পুরো কন্টেন্টটাই হচ্ছে কি? মহাকর্ষ। পুরো কনসেপ্ট এখানে যা আলোচনা করলাম পুরোটাই মহাকর্ষ। তাহলে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা এই বস্তুকণাকে নিজের দিকে কি করে? একটা আকর্ষণ করে। এই আকর্ষণটার নাম আমরা কি শিখলাম? মহাকর্ষ। এইবার খেয়াল করো, মহাবিশ্বের এই যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই দুইটা বস্তুর মধ্যে একটি বস্তু যদি হয় পৃথিবী এবং অন্য বস্তুটি যে কোনো কিছু, একটি বস্তু যদি হয় পৃথিবী এবং অন্যটা যে কোনো কিছু যদি হয়, তাহলে সেই আকর্ষণটাকে আবার বলা হবে অভিকর্ষ। সেই আকর্ষণটাকে আবার কি বলা হবে? অভিকর্ষ। খেয়াল করে দেখো, একটি বস্তু যদি হয় পৃথিবী এবং অন্যটি অন্য যে কোনো বস্তু। এখন তোমার কাছে কনফিউশন লাগতে পারে, আচ্ছা আপনি না কিছুক্ষণ আগে বললেন এরা সবাই মহাকর্ষ, আবার আপনিই বলছেন পৃথিবী হয়ে গেলে তখন সেটার নাম হয়ে যাবে অভিকর্ষ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। ব্যাপারটা হচ্ছে এই অভিকর্ষটাও কি এক ধরনের মহাকর্ষ। তাহলে আমরা শুরু থেকে আবার যাই। বিষয়টা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণের নাম হচ্ছে কি? মহাকর্ষ। তাহলে পৃথিবীও তো মহাবিশ্বের একটি উপাদান, মহাবিশ্বের একটি বস্তু। তাহলে একটু ভাবো তো, এই সৃষ্টি জগতে পৃথিবীও আছে, গ্রহ উপগ্রহ আছে, আমি তুমিও আছি, গাছপাতা লতা পাতা সবকিছুই আছে। তাহলে সবার মধ্যে আকর্ষণ, নাম কি? মহাকর্ষ। এর মধ্যে স্পেশাল একটা আকর্ষণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ। স্পেশাল আকর্ষণটা কি? পৃথিবীর আকর্ষণ। এই যে পৃথিবীর যে স্পেশাল আকর্ষণ, এই আকর্ষণটাকেই বলে হচ্ছে কি? অভিকর্ষ। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ যদি বলে আমরা বুঝবো এটা অভিকর্ষ, আর সবার সাথে সবার আকর্ষণকে কি বুঝবো? মহাকর্ষ। তবে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। কেন? কারণ পৃথিবী নিজেও মহাবিশ্বেরই কি একটা অংশ। আশা করছি এতটুকু বিষয় বুঝে গেছো। এই মহাকর্ষ নিয়ে আমাদের নিউটন সাহেবের একটা সূত্র আছে। আমরা এখন এই নিউটনের মহাকর্ষ সূত্রটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদেরকে দুইটা বস্তু নিতে হবে। দেখো, তাহলে এইটা আমার একটা বস্তু, এইটা আমার একটা বস্তু। আমি কয়টা বস্তু নিয়েছি? দুইটা বস্তু। ভালো করে বুঝো, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ নিয়ে আমরা কাজ করব। তা আমি বললাম এটা আমার প্রথম বস্তু, এটার নাম দিলাম দ্বিতীয় বস্তু, বা আমি বলতে পারি এটা বস্তু এ আর একটা বস্তু কি? বি। দেখো, প্রথম বস্তুর যে ভর সেটাকে আমি বলছি m1। আশা করছি সবাই এটা জানো যে ভরটা কি? একটা বস্তুর মধ্যে বিদ্যমান মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে সেই বস্তুর কি? ভর। তাহলে এটা প্রথম বস্তুর ভর কি? m1।
এইটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর m2। আবারও বলছি, প্রথম বস্তুর ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে কি m2। এবং দেখো এরা কিন্তু একজন আরেকজন থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। এই দূরত্বটাকে আমি বললাম কত, d। দূরত্বটাকে কত বললাম, d। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখন এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, সেটাই মহাকর্ষ বল। আমাদেরকে বের করতে হবে মহাকর্ষ বল F = কি হবে, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, নিউটনের সূত্র অনুযায়ী যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়ে ক্লাসটা করব। দেখো, যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান 1 নম্বর ঘটনা হচ্ছে বস্তু দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের ভরের গুণফলের কেমন, সমানুপাতিক। মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক m1 m2। কেন? প্রথম বস্তুর ভর হচ্ছে কি m1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে কি m2। ভরের গুণফলের m1 আর m2 গুণফলের সমানুপাতিক। এইভাবে লেখার কারণ কি, গুণফল লেখার কারণ কি? ভর যদি বৃদ্ধি পায়, আকর্ষণ বলটাও কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে দেখো, যদি m1, ভালো করে খেয়াল করে দেখো, m1 বস্তু মানে এই ভরটা যদি বৃদ্ধি পায়, m1 ভরটা যদি বৃদ্ধি পায়, তাহলে কি আকর্ষণ বল বৃদ্ধি পাবে? m2 বৃদ্ধি পেলেও কি হবে, আকর্ষণ বল বৃদ্ধি পাবে। তাহলে আমি তো এইভাবে লিখতে পারি, F সমানুপাতিক m1, আবার কি F সমানুপাতিক কি m2। ভালো করে খেয়াল করে দেখো, মানে হচ্ছে প্রথম বস্তুর ভর বৃদ্ধি পেলেও আকর্ষণ বল বৃদ্ধি পাবে, দ্বিতীয় বস্তুর ভর বৃদ্ধি পেলেও আকর্ষণ বল বৃদ্ধি পাবে। কারণ আমরা সবাই জানি সমানুপাতিক মানে হচ্ছে একটি বাড়লে অপরটি কি বাড়বে। যেমনটা আমরা সবসময় বলি যে গরম বাড়লে এসির বিক্রি বাড়বে, সমানুপাতিক। শীত বাড়লে জ্যাকেটের বিক্রি বাড়বে, সমানুপাতিক। আবার বিপরীত কথা, শীত কমলে জ্যাকেটের বিক্রি কমবে, গরম কমে গেলে এসির বিক্রি কমে যাবে। মজা করে বললাম, কিন্তু এটা বাস্তবতা। সেটা হচ্ছে, এটাকে বলে সমানুপাতিক। অর্থাৎ এখানে প্রথম বস্তুর ভর বাড়লে আকর্ষণ বল বাড়বে, প্রথম বস্তুর ভর কমলে আকর্ষণ বল কমবে। দ্বিতীয় বস্তুর ভর বাড়লেও আকর্ষণ বল বাড়বে, দ্বিতীয় বস্তুর ভর কমলেও আকর্ষণ বল কি কমবে। তো আমি এই ঘটনাটাকে দুইভাবে না লিখে আমি একবারে নিয়ে এসে এখানটায় লিখেছি। আশা করছি পড়া ধরতে পেরেছো। দুইবারে না লিখে একবারে লিখেছি যে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের, মানে দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক। আবারও বলছি, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। কেন? কারণ ব্যাখ্যা হচ্ছে, যদি প্রথম বস্তুর ভর বাড়ে তাহলে আকর্ষণ বল বাড়বে, প্রথম বস্তুর ভর কমলে আকর্ষণ বল কমবে। দ্বিতীয় বস্তুর ভর বাড়লে আকর্ষণ বল বাড়বে, দ্বিতীয় বস্তুর ভর কমলে আকর্ষণ বল কমবে। অর্থাৎ উভয় বস্তুর সাথেই উভয় বস্তুর ভরের সাথে রিলেশন কেমন, সমানুপাতিক। সেই জন্যই আমরা দুটোকে মার্জ করে নিয়ে লিখলাম F সমানুপাতিক m1 m2। আশা করতে ধরতে পেরেছো। নেক্সট যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে যে দূরত্ব রয়েছে না, মধ্যবর্তী দূরত্ব, বা এটাকে এভাবে বলা যায় কেন্দ্রের সংযোজক সরল রেখার দূরত্ব। ভালো করে বুঝো, কেন্দ্রের সংযোজক সরল রেখার দূরত্ব। অথবা তুমি যদি একটু ভাষা সহজভাবে লিখতে চাও তাহলে এটাও বলতে পারো যে বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বাবু, সমানুপাতিকের উল্টা ঘটনা ঘটবে কিন্তু ব্যস্তানুপাতিকে। সমানুপাতিকে যেমন একটি বাড়লে আরেকটি বাড়ছিল, ব্যস্তানুপাতিকে কিন্তু একটি বাড়লে আরেকটি কমবে। মানে দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে, আবার দূরত্ব যত কম হবে আকর্ষণ তত বেশি হবে। এইটাকে তুমি নর্মালি এইভাবে চিন্তা করে দেখো দেখি, তোমার যে ফ্রেন্ডটার সাথে তোমার খুবই ভালো সখ্যতা,
তার সাথে তোমার খুবই কম্বিনেশন, এবং তার সাথে তুমি তোমার সকল মানে কি বলে ক্রাইম সিনগুলো শেয়ার করো, মানে তোমার ওইটা ফ্রেন্ড বলতে একদম ক্রাইম পার্টনার যে। তো এই বন্ধুগুলো যখন তোমার খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, খুবই কাছাকাছি থাকে, তখন তার প্রতি তোমার একটা আকর্ষণ কাজ করে। তাকে না দেখলে তোমার ভালো লাগে না, তার সাথে সারাদিনে ফোনে একটু কথা না বললে ভালো লাগে না, একসাথে এক বেঞ্চে না বসলে ভালো লাগে না। এই আকর্ষণটা এত বেশি কেন? কারণ তোমাদের মধ্যে কন্ট্যাক্টটা, কানেকশনটা খুব ভালো। জানো, আমাদের এরকম বন্ধু ছিল, কিন্তু যখন আস্তে আস্তে আমরা বড় হলাম, আমাদের বন্ধুরা কেউ ঢাকায় পড়তে চলে গেল, কেউ রাজশাহীর বাইরে চলে গেল, অন্য শহরগুলায়, কেউ দেশের বাইরে চলে গেল, দূরত্ব এতই বেড়ে গেল না, আকর্ষণটা নাই হয়ে গেল, একেবারেই কমে গেল। আকর্ষণটা কি হলো? একেবারে নাই হয়ে গেল। বিষয়টা একটু খেয়াল করে দেখো তো, মহাকর্ষ সূত্রের সাথে ব্যাপারটা মিলে যায় না? যে দূরত্ব যত কম থাকে আকর্ষণ তত বেশি থাকে, আর দূরত্ব যত বাড়তে থাকে আকর্ষণও তত কি হয়ে যায়? কমতে থাকে। ভালো করে দেখো, দূরত্ব যত কম আকর্ষণ তত কি বেশি, আবার দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম। মানে ব্যাপারটা কেমন হলো, যে আমার যেই ফ্রেন্ডটার সাথে আমার রেগুলার একটা কানেকশন ছিল, কানেকশন ছিল মানে কি, আমাদের মধ্যে ডিস্টেন্স কম ছিল, আমাদের মধ্যে আকর্ষণ খুব বেশি ছিল। আবার যখন ডিস্টেন্স বেশি হয়ে গেল, তখন কি ঘটনা ঘটলো? তখন আকর্ষণটাই কম হয়ে গেল। এবার এখানে বিষয়টা দেখো, একটা বস্তু আর একটা বস্তুর সাথে 5 মিটার দূরত্বে আছে, তাহলে যে আকর্ষণ হবে, 500 মিটার দূরত্বে গেলে আকর্ষণ কম হবে। আকর্ষণ কি হবে? কম হবে। তাহলে আমি ঘটনাটাকে আরেকবার মানে আলোচনা করি। সেটা হচ্ছে, এই যে দুইটা বস্তু, এদের মধ্যে যে সংযোজক সরল রেখা রয়েছে, এই সংযোজক সরল রেখার মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে, সেই দূরত্ব যদি কম হয়, বস্তুগুলো যদি কাছাকাছি থাকে, আকর্ষণ অনেক বেশি হবে। আর দূরত্ব যদি বেশি হয়, অর্থাৎ একজন আরেকজন থেকে যদি অনেক দূরে থাকে, তাহলে আকর্ষণ কমে যাবে। কাছাকাছি থাকলে আকর্ষণ বাড়ে, দূরে চলে গেলে আকর্ষণ কমে। এটাকে বলে ব্যস্তানুপাতিক। আরো ইজি করে যদি বলি, যখন গরম অনেক বেড়ে যাবে, জ্যাকেটের বিক্রি কমে যাবে। অনেক গরম, জ্যাকেটের বিক্রি কমে গেল। অনেক ঠান্ডা, এসির বিক্রি কমে গেল। মানে একটা বাড়লে একটা কমবে, একটা বাড়লে একটা কমবে। তাহলে এইখানটায় আমরা লাইনটাকে পড়ি, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তার মানে হচ্ছে F1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই যে সমানুপাতিকের জন্য দেখো গুণ আকারে ছিল, আর ব্যস্তানুপাতিকে কি উল্টায় গেছে। ভালো করে বুঝো, আমি যদি F সমানুপাতিক ডি স্কোয়ার দিই, এর মানে হচ্ছে সমানুপাতিক। আর এই নিচে তো 1 আছে, এইটাকে যদি এখন উল্টাই দিই, F সমানুপাতিক 1 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার, উল্টাই গেল, মানে কি ব্যস্তানুপাতিক। সমানুপাতিক থেকে রিভার্স উল্টাই দিলাম, জাস্ট উল্টাই দাও, এটা নাম হচ্ছে সমানুপাতিক, উল্টাই দিলে কি ব্যস্তানুপাতিক। তাহলে বস্তুদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই মুহূর্তে তোমাদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসছে, আচ্ছা এই বর্গের কেন দিল? শুধু দূরত্বের দিলেই তো হতো। এটার ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এটার ব্যাখ্যায় গেলে আরো আমাকে অনেক কিছু আলোচনা করতে হবে, এই টপিকের বাইরে গিয়ে অনেকে বিরক্ত হয়ে যেতে পারো, সমস্যা নাই। জাস্ট এতটুকু মাথায় রাখো, এটা বিজ্ঞানীদের ক্যালকুলেশন করেই বের করা হয়েছে যে ঘটনাটা কি, মানে বর্গের কেন ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমার এই যে F সমানুপাতিক M1 M2, আমি দুইটা কনসেপ্ট পেলাম, একটা F সমানুপাতিক M1 M2, একটা পেলাম F সমানুপাতিক 1 ডিভাইডেড বাই ডি এর উপরে কি স্কয়ার। অর্থাৎ আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক, আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইবার দেখো, আমি এটাকে বলছি 1 নং সমীকরণ, এটাকে বলছি 2 নং সমীকরণ, পড়া বোঝার সুবিধার্থে। ভাই একটু ভালো করে দেখো তো, 1 নং সমীকরণের বাম পক্ষ 2 নং সমীকরণের বাম পক্ষ একই কিনা? আবারও বলছি, 1 নং সমীকরণের বাম পক্ষ 2 নং সমীকরণের বাম পক্ষ একই কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, একই। একই যদি হয়, তাহলে আমরা এই দুটো সমীকরণকে একসাথে মার্জড করে দিতে পারি। তাহলে আমি বিষয়টা এইভাবে লিখতে পারি, 1 ও 2 হতে পারি। কি পাইলা? F সমানুপাতিক M1 M2 ডিভাইডেড বাই ডি এর উপর স্কয়ার। F সমানুপাতিক M1 M2 ডি এর উপরে স্কয়ার। এবার পুরো ঘটনাটা কিন্তু আলোচনা করি। দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের, গুণ আকারে আছে, গুণফলের সমানুপাতিক। দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর একটা কথাও বলে, এরা সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। ওই যে আমি বলছিলাম, কেন্দ্রের সংযোজক সরল রেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, একই কথা।
আশা করছি এই কোশ্চেন এই পুরো সূত্রটা তোমরা ধরতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্ট করো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, কেমন? আচ্ছা, এবার একটা জিনিস বলি, এই যে এখানটায় সমানুপাতিক চিহ্ন আছে না, আমি যদি সমানুপাতিক চিহ্নকে এখান থেকে উঠিয়ে দিতে চাই তাহলে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। সমানুপাতিক চিহ্ন উঠিয়ে এখানে আমি নোট দিয়ে রাখি, সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান সমান, এই যে সমান সমান চিহ্ন এবং সমানুপাতিক ধ্রুবক ব্যবহার হবে। লিখতে একটু কষ্ট হচ্ছে দেখে হাতের লেখাটা এমনি খারাপ, আরো খারাপ হয়ে গেছে। দেখো, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান সমান চিহ্ন এবং সমানুপাতিক ধ্রুবক ব্যবহার হবে। আবার বলছি, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান সমান চিহ্ন এবং সমানুপাতিক ধ্রুবক ব্যবহার হবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে দেখো, আমি এইখানটা থেকে সমানুপাতিক উঠাই দিব, দেখে এটা কি দিব? সমান সমান দিব। সমান সমান দিলে এখানে একটা ধ্রুবক আসবে, কনস্ট্যান্ট আসবে। একটা কথা মাথায় রেখো, এই সমানুপাতিক ধ্রুবক কিন্তু মানে এক এক ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে। যেমন ধরো যে কোনো জায়গায় কে হতে পারে, কোনো জায়গায় সি হতে পারে, এবার এখানটায় জি হতে পারে, মানে হবে অ্যাকচুয়ালি। তো এক একটা কন্ডিশনের উপরে এটা সমানুপাতিক ধ্রুবকগুলো এক এক রকম হয়। এই ধ্রুবকগুলোর মধ্যে আবার একটা বিষয় আছে, কিছু কিছু ধ্রুবকের মান আমরা চেঞ্জ পেতে পারি। কোনো জায়গায় দেখা যাবে আমরা প্রয়োজনের সাপেক্ষে সমানুপাতিক ধ্রুবককে এক ধরে নিব, কিন্তু এই যে আমরা বর্তমানে যে ধ্রুবকটা ব্যবহার করব সেই ধ্রুবকটা হবে হচ্ছে ক্যাপিটাল জি। এই ধ্রুবকটা কি হবে? ক্যাপিটাল জি। ভালো করে বোঝার চেষ্টা করো, এই ধ্রুবকটা হবে হচ্ছে ক্যাপিটাল জি। এইখানে যে আমি ক্যাপিটাল জি লিখেছি এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক। এইবার একটা কাহিনী শোনো, এই মহাকর্ষীয় ধ্রুবক এই জি এর একটা ফিক্সড মান আছে। এই মানটা সকল জায়গায়, সকল দেশে, সকল জায়গায় একই রকম। কেমন? এই জন্য এই মহাকর্ষীয় ধ্রুবকটাকে, এই জিটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? সার্বজনীন ধ্রুবক। এবার একটু দেখে খেয়াল করি, তো জি মাল্টিপ্লাই m1 m2 ডিভাইডেড বাই ডি এর উপর স্কয়ার। খেয়াল করে দেখো, এফ সমানুপাতিক চিহ্ন চলে গেল, আসলো কি? সমান সমান। এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আসলো সমান সমান, সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসলো ক্যাপিটাল জি। m1 m2 ডিভাইডেড বাই কি? ডি এর উপরে স্কয়ার। বাবু একটু খেয়াল করে দেখো, আমি এই জিটাকে, ও বাই দ্য ওয়ে আমি এখানে তীর চিহ্ন মারতেছি, এখানে তুমি চাইলে বা লিখতে পারো, সমস্যা নাই। তো এখন খেয়াল করো, এই জিটা তো গুণ আকারে আছে, তো আমি চাইলে এটা লিখতে পারি না যে এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি এর উপর স্কয়ার। আশা করছি কারো সমস্যা হওয়ার কথা না। এইটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, এইটা হচ্ছে নিউটন বাবুর মহাকর্ষীয় কি সূত্র। আচ্ছা, এখন এই যে আমি জি সম্পর্কে বলতেছিলাম যে জি এর একটা মান আছে, জি এর মান হচ্ছে জি ইজ ইকুয়ালস টু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এর একটা একক আছে, আবার বলছি 6.673 ইন্টু 10 মাইনাস 11 এর একটা একক আছে। তো আমি বারবার বলি, একক আমরা মুখস্থ করব না, আমরা সূত্র থেকে নিজেরা তৈরি করে নিয়ে বসাই দিব। কতগুলো মুখস্থ করব, তাই না? তো যারা এককের ক্লাস বা একক সম্পর্কে জানো না, তারা আমার এই চ্যানেলটাতে দেখবা বেসিক ফিজিক্সের কিছু ক্লাস আছে। বেসিক ফিজিক্সের 1 নাম্বার ক্লাসটা, ক্লাস 8 এর স্টুডেন্টরা 1 নাম্বার ক্লাসটা করলেই হবে। ওখানে দেখবা কিছু রাশি এবং কিছু একক সম্পর্কে আলোচনা করা আছে। তো আমি তোমাদেরকে এই জি এর যে এককটা সেটা একটু বের করে দেখাই। তো দেখো, আমাদের সূত্রটা কি? এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই কি? ডি এর উপর স্কয়ার। প্লিজ খেয়াল করো, আমার উদ্দেশ্য জি এর একক বের করা। জি, তাহলে যার একক বের করব আমরা তাকে লেফট সাইডে নেওয়ার চেষ্টা করব সব সময়, বা যার মান বের করবা তাকে লেফট সাইডে নেবা। তাহলে একটু খেয়াল করো, জি m1 m2 ইজ ইকুয়াল টু এফ ডি স্কয়ার। আশা করছি এই জায়গাটুকু বুঝতে কারো সমস্যা নাই, কারণ এইটা এখানটায় কি অবস্থায় আছে? ভাগ। এটা এই পাশে গেলে কি হবে? গুণ। তাহলে দেখো ডি স্কয়ার এ পাশে যে গুণ হয়ে গেল, হলো কি? এফ ডি স্কয়ার। আর জি m1 m2, এবার দেখো ইজ ইকুয়ালস টু বা জি সমান সমান এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। এই পুরো অংশটুকু গুণ ছিল, এই পাশে যে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার মান বসায় আসো, একক বসায়। এফটা কি? বল,
আমি লিখি এফ সমান সমান কি বল, তাহলে বলের একক কি ভাই নিউটন। তারপরে ডি, ডিটা কি দূরত্ব, ডিটা কি দূরত্ব, দূরত্বের একক কি মিটার। M1 M2 M1 তারপরে হচ্ছে M2 এরা কি বলতো, এরা হচ্ছে ভর, তাহলে ভরের একক কি হবে কেজি হবে। আচ্ছা আমি এখানে এগুলো এখানে বসাই, তাহলে নিউটন, ডি এর জায়গায় কি হবে মিটারের উপর স্কয়ার ডিভাইডেড বাই দুইটা, একটা কেজি তার সাথে আর একটা কেজি কি গুণ। তাহলে এখন G is equals to নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড বাই কেজি, কেজি গুণ করলে কি হবে কেজির উপর স্কয়ার। তাহলে আমি যদি এখন বলি অতএব, আচ্ছা এখানে লিখি সমান সমান নিউটন মিটার স্কয়ার, কেজি স্কয়ারটা নিচে ভাগ আছে তাহলে কি হবে কেজি টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কয়ার ভাগ কেজি স্কয়ার, তাহলে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি। আচ্ছা দেখো এটা অনেকেই মুখস্থ করবে, কিন্তু আমি বারবার একটা কথা বলি, বতে বলদ না হয়ে বতে বুদ্ধিমান হও। সবকিছু মুখস্থ করতে যেও না, যে জায়গাগুলো বোঝা সম্ভব সেগুলো বুঝেই পার করে ফেলো, রাইট? বিজ্ঞান বোঝার জিনিস, অনুভব করতে হবে। তুমি যে বুঝছো বা তুমি যে বুঝে পড়া প্রয়োজন, প্রথম কথা হচ্ছে একটা জিনিস যে বুঝে পড়া প্রয়োজন, সেই উপলব্ধিটাকে তৈরি করো, তারপরে বোঝার চেষ্টা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আসো এবার খেয়াল করি, তাহলে এখানে আমরা কি লিখবো মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে আমাদের জি এর একটা একক চলে আসলো, জি এর একটা মান পেয়ে গেলাম, নিউটনের মহাকর্ষীয় সূত্র আমরা শিখলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা এই মহাকর্ষ সূত্রের উপরে একটা ম্যাথ করে দেখব যে আসলে অঙ্কগুলো কিভাবে আসে বা কিভাবে করতে হয়। আমরা একটা প্রবলেম সলভ করি। আসো আমি লিখি প্রবলেম 1, গাণিতিক সমস্যা। আচ্ছা দেখো, তো আমার এইখানটায় একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার নাম দিলাম এ বস্তু। ম্যাথগুলো ভালো করে দেখো, এ বস্তু, এই এ বস্তুটার ভর আমি দিলাম কথার কথা 40 কেজি। এ বস্তুর ভর কত দিলাম 40 কেজি, আমি জাস্ট সাজাচ্ছি। এরপরে ধরো আমার একটা বস্তু আছে বি বস্তু, এই বস্তুটার ভর আমি দিলাম কত 20 কেজি। তাহলে দুইটা বস্তু, একটা এ একটা বি, একজনের ভর 40 কেজি একজনের ভর 20 কেজি, এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বকে আমি দিলাম 10 মিটার। কেমন? তাহলে আমার দুইটা বস্তু, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, একজনের ভর হচ্ছে 40 কেজি একজনের ভর হচ্ছে কত 20 কেজি, এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত বের করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি 1 নং প্রশ্ন দিই এটা, হ্যাঁ ধরো 1 নং প্রশ্ন হচ্ছে যে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান সম্মান কত। ওকে, আকর্ষণ বলের মান সম্মান কত। এখন আসলে আমরা মান বের করি। তাহলে প্রথম যে কাজ করবা ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে, প্রথম যে কাজ করবা সেটা হচ্ছে তুমি আগে আইডেন্টিফাই করে নিবা যে আসলে কোন জায়গায় কি মান দেয়া আছে। তাহলে আসো আমরা একটু সাজাই, দেওয়া আছে কি কি, আমরা এটা সলভ লিখে নিই। হ্যাঁ আমরা সলভ করতেছি। তাহলে দেখো কি দেওয়া আছে, প্রথমে লিখি দেওয়া আছে। প্লিজ বাচ্চারা যাদের অঙ্কে সমস্যা আছে তারা আমার সাথে সাথে হাতে কলমে অঙ্কটা খাতায় লিখবা, লিখে করো। এই যে ক্লাসটা দেখছো না, এই ক্লাসগুলো খালি শুনলে বা দেখলে হবে না, এটাই তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে এবং আমি যেভাবে পড়াবো তোমাকে সেটাকে সাথে সাথে নোট করে নিতে হবে। কেমন? দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, এ বস্তুর ভর বা প্রথম বস্তুর ভর, এ বস্তুর ভরই লিখি, এ বস্তুর ভর। শোনো, এ বস্তুর ভর তুমি যদি মনে করো যে আমি এ বস্তুর ভর এ নিব, M1 নিব না, কোনো সমস্যা নাই। তাহলে এ বস্তুর ভর হলো কত 40 কেজি। ওকে, তারপরে লেখো বি বস্তুর ভর, তাহলে কি হবে MB ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো 20 কেজি, রাইট? ওকে, এখন মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে কি লিখবো মধ্যবর্তী দূরত্ব D ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 10 মিটার। আচ্ছা আর কি চেয়েছে, আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মান F ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। আসো এবার আমরা
এই সবগুলোকে নিয়ে গিয়ে সূত্রের মধ্যে ইনপুট দিব। তাহলে আমরা প্রথমে সলভটা করার জন্য কি লিখি? আমরা নর্মালি এই শব্দটা ব্যবহার করি না। দেখো তো, আমরা জানি, আমরা অনেক কিছু জানি, কিন্তু এখানে আমরা সবকিছু লিখবো না, অল্প একটু লিখবো। কেমন? দেখো, আমরা জানি F is equals to G m1 m2 divided by কি? d স্কয়ার। আমরা জানি F is equals to G m1 m2 divided by d স্কয়ার। বাবা দেখো, আমার উদ্দেশ্যই কিন্তু তোমাকে আমি যেই সূত্রটা শেখালাম সেই সূত্রেরই একটা ম্যাথ প্রবলেম সলভ করাবো। তাহলে সূত্রটা তোমার জন্য বেশ ভালোভাবে মনে থাকবে এবং তোমার জন্য এটা সহজ হয়ে যাবে সূত্রটা মনে রাখা। একটু খেয়াল করো, F is equals to, আচ্ছা আমি অনেকক্ষণ ধরে তীর চিহ্ন দিচ্ছি, এবার একটু বাহ বাহ লিখি। হ্যাঁ, বাহ বাহ লিখলাম একটু। দেখো তাহলে F is equals to G এর মান কত? 6.673 into 10 to the power minus 11 multiply m1 এর মান কত? 40 multiply কত? 20 divided by d স্কয়ার, মানে কি 10 এর উপর স্কয়ার। আচ্ছা শোনো, তোমাদের আমি একটু বলে রাখি, তোমরা চাইলে এই টু দি পাওয়ার অংশটুকুকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারো। ম্যাথ করার সময়ও, ক্যালকুলেশন করার সময়ও টু দি পাওয়ার অংশটুকুকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারো। এখন আমাদের কাজ হবে কি, এই পুরো সিস্টেমটাকে ক্যালকুলেশন করে মানটা বের করা। আমি কিন্তু এখানে কিছুই করি নাই, জাস্ট জি এর মানটা মুখস্থ বসিয়েছি, ভরগুলোকে এখান থেকে নিয়ে যে পিক করে নিয়ে বসিয়েছি, আর ডি এর মানটা এই জায়গাটায় বসাই দিয়েছি। এতটুকুই কাজ, আমি অন্য কিচ্ছু করি নাই, রাইট? এখন আমি ক্যালকুলেশন করব। তো আমি করার আগে তুমি ভিডিওটাকে পজ করে দাও, নিজে ক্যালকুলেশন করে কত মান হচ্ছে এখানে একটা ইনপুট দাও, নিজে নিজে লেখো, কমেন্ট করে আমাকে জানাতেও পারো। আমার ক্যালকুলেটর নিয়ে আমি হাজির হয়ে গেছি। 6.673 into 10 to the power minus 11 multiply 40 into 20 ইকুয়াল, আমার প্রথমে এই উপরের অংশটুকুর জন্য এসছে, আমি তোমাদের একটু দেখাই দেই। এটা এসছে, দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না। এবার এটাকে আমি ভাগ দিব হচ্ছে 10 স্কয়ার মানে 100 দিয়ে। আমার এইখানটায় অ্যান্সার আসছে হচ্ছে 5.3384 multiply 10 to the power minus 10 নিউটন। আশা করছি হয়তোবা এটাই সবার আসার কথা, যদি আসে আমাকে একটু জানিও। হ্যাঁ, এটাই সবার আসার কথা, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এইবার আমি এই ছবির ওপরে আরেকটা অঙ্ক অ্যাড করব। ছবি থাকবে এটাই, হ্যাঁ ছবি এটাই থাকবে, এখানে আমি আরেকটা অঙ্ক অ্যাড করব। এই ছবিতে 2 নাম্বার দিয়ে আরেকটা অঙ্ক অ্যাড করব। প্রশ্নটা হবে এবার এরকম যে এ এবং বি বস্তুদ্বয়ের ভরকে অর্ধেক, ভরকে দ্বিগুণ করি, আসো ভরকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক, ভরকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানের কি রূপ পরিবর্তন ঘটবে? কোশ্চেনটা খেয়াল করে দেখো, আমি একটু এই আমরা জানিটাকে একটু মিশাই দিই। খেয়াল করো এখানটা কি বলতেছে, এ ও বি বস্তুদ্বয়ের ভরকে দ্বিগুণ করে দিতে হবে, মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করে দিতে হবে, করে দিলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানের কিরূপ পরিবর্তন হবে। দেখো এদের মধ্যে ক্রিয়াশীল বল ছিল এফ, আমাদের আগের প্রশ্নে যেটাকে আমরা সৃজনশীলে গ বলি, এটা তাহলে ঘ নাকি? দেখো আমাদের আগে এফ এর মান কত ছিল? 5.3384 into 10 to the minus 10। যখন আমার ভর ছিল কত? 40, 20 আর মধ্যবর্তী দূরত্ব ছিল কত? 10। এইবার কিন্তু আমাদেরকে ফাংশনটাকে একটু চেঞ্জ করে দিতে বলতেছে কি ভরটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু এভাবে সাজাই আমার, ও বাই দ্য ওয়ে এই সূত্রে কিন্তু এখানে এ হবে, হ্যাঁ আমরা এ বি ধরছিলাম, তাহলে এম বি, আমি এ বি ধরছিলাম, m1 m2 লিখে ফেলছি। এই যে দেখো এম এ ভর ছিল কত? 40, এবার হয়ে যাবে 2 গুণ, তাহলে কত? 80 কেজি। এম বি ভর ছিল কত? 20 গুণ হবে 2, তাহলে কত হবে? 40 কেজি। মধ্যবর্তী দূরত্ব d = 10 মিটার, এই মধ্যবর্তী দূরত্ব কি করতে বলছে? অর্ধেক,
তাহলে কত হবে 5 মিটার, রাইট? এখন আগেরটা আমি যেহেতু এফ ধরে অঙ্ক করছি, এটাকে আমি F1 ধরি, তাহলে F1 সমান সমান জি এম এ এম বি ডিভাইডেড বাই ডি এর উপরে কি স্কোয়ার, রাইট? আচ্ছা, জি এর মান কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মাল্টিপ্লাই এম এ মানে কত 80 মাল্টিপ্লাই এম বি কত হবে 40, রাইট? ডিভাইডেড বাই 5 এর উপর স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, আমরা কিছুই করি নাই, আগে যেগুলো ছিল সেগুলোকে পাশে রেখেছি, দিয়ে আমরা পরে আবার কি করতেছি, ভরকে করে দিয়েছি দ্বিগুণ, মধ্যবর্তী দূরত্বকে করে দিয়েছি কি অর্ধেক, করে দিয়ে আমি এখন এই জায়গাটায় F1 এর মান বের করব। মান বের করতে হলে তো আমাকে অবশ্যই কি করা লাগবে, ক্যালকুলেশন করা লাগবে। আমি ক্যালকুলেটর প্রেস করি, পাওয়ার -11 মাল্টিপ্লাই 80 ইন্টু 40 ভাগ 5 স্কোয়ার। আমার অলরেডি চলে এসছে 8.854 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -9। আমার এইটা এসছে 8.5414 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -9। এটার একক হবে কি নিউটন। ভালো কথা। তাহলে এইটা হচ্ছে আমার আগের মান এফ, এটা হচ্ছে নতুন মান F1। এখন আমাকে বলা হয়েছে এদের মানের কিরূপ পরিবর্তন হবে, কিরূপ পরিবর্তন হবে। এটা অনেকে বিয়োগ করেও করে দুটা মানের মধ্যে, আমি বিয়োগে যাচ্ছি না। আমি যেটা করব F1 ডিভাইডেড বাই F করব, F1টাকে F দিয়ে ভাগ দিয়ে দিব। দেখো তাহলে F1 এর মান কত 8.5414 মাল্টিপ্লাই 10 to the power -9 divided by 5.3384 multiply 10 to the power -10। খেয়াল করে দেখেন আপনারা, ওকে? এখন এই দুটোকে আমরা ভাগ দেব, ভাগ দিয়ে দেখি ফলাফল কি আসে। ভাগ 5.3384 multiply 10 to the power -10। ওকে, আমার এখানে কত চলে এসছে 16 চলে এসছে 16। ফলাফল কত এসছে 16, অর্থাৎ F1 ডিভাইডেড বাই F ইজ ইকুয়ালস টু কত 16। এখন খেয়াল করে দেখো প্লিজ, সবাই একটু খেয়াল করে দেখো। অতএব আমি চাইলে লিখতে পারি F1 এর মান F এর 16 গুণ, F1 এর মান F এর কত গুণ 16 গুণ। কি পরিমাণ পরিবর্তন হয়েছে 16 গুণ, F1 এর মান F এর 16 গুণ 16 টাইমস, রাইট? এখন তোমাদের মধ্যে কেউ বলতে পারে যে আচ্ছা ভাইয়া যদি এমন হতো, আমি দেখাচ্ছি খেয়াল করো। এখন বলতে পারে যদি এমন হতো আমি F ডিভাইডেড বাই F1 নিলাম, F ডিভাইডেড বাই F1 নিলাম, নে তুই F ডিভাইডেড বাই F1 নিলে পাবি কত 1/16। F ডিভাইডেড বাই F1 নিলে পাবি কত 1/16। কিছু করিস না বাবা, এটাকে জাস্ট উল্টে দে, তাহলে F1 বাই F আবার হয়ে গেল কত 16। আবার যে কাজ সেই। সহজ কথা হচ্ছে আমার নতুন যে মানটা অর্থাৎ চেঞ্জ হওয়ার পরে যে এফটা, সেটাকে আমি লেফটে রাখতেছি, আর আগে যেটা ছিল সেটাকে আমি রাইটে রাখতেছি। বাস আমার হিসাব কিন্তু খুব ক্লিয়ার যে F1 এর মান F এর 16 গুণ, F1 এর মান F এর কত গুণ 16 গুণ। কি পরিমাণ পরিবর্তন হয়েছে অ্যান্সার চোখের সামনে। আর একটা তথ্য দেই, এটা কিন্তু আমি আগে করেছি, এটা প্রিভিয়াস করেছি দেখে আমার আগের অঙ্কের মানটাকে আমি এখানে নিয়ে এসে বসাইতে পারবো, সমস্যা নেই। প্রয়োজন বোধে এটা তোমাকে আমি নোট দিয়ে দিই। এই মানটা কিন্তু আমাদের 1 নং মানে প্রথমে যে অঙ্ক ছিল সেখান থেকে 1 নং প্রশ্ন থেকে পেয়েছি। এটা গ নং প্রশ্ন হলে গ নং থেকে পেয়েছি, রাইট? আশা করছি এই অঙ্ক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও সমস্যা হলে আমাকে একটু জানাইতে পারো।